এটা বলে ফেলছি আর ওখানে এক ড্রেস দিতে পারবো এটা কিন্তু পুরো বিপদে ফেলে দিচ্ছে আসলে। কখনো দাড়ি রাখবেন কিনা? তো আসলে আলোচনায় থাকার প্রয়োজন নেই, কারণ আমি এমনিতেই সারাক্ষণ আলোচনায় থাকি। হ্যাঁ, আমি যদি কোরিওগ্রাফার বা ফ্যাশন ডিরেক্টর না হতাম, ডিজাইনার না হতাম, আমি মনে হয় লেখক হতাম। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত আছে একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং কোরিওগ্রাফার অ্যাডলফ খান। প্রথমেই যে প্রশ্নটা, সবচেয়ে অপছন্দের নায়িকাকে? আচ্ছা, অনেকেই আছে, একজন কেউ নাই, অনেকেই আছে। ম্যাক্সিমামই মানে নায়িকা বলেই মনে হয় না আমার। 2-4 জন ছাড়া আমার বাকিদেরকে নায়িকা মনে হয় না, কিন্তু তারা দীর্ঘদিন নায়িকার টাইটেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেকেই আছে। অ্যাডলফ খানকে ওপেনলি হিংসা করে কে? ওপেনলি হিংসা করে আমার কাছের কিছু কলিগ, কিছু ডিজাইনার, কিছু কোরিওগ্রাফার, কিছু প্রমোটার। আমি যে সেকশনগুলোতে বা যে সেক্টরগুলোতে তাদেরকে ছাড়িয়ে গেছি এবং তাদের থেকে অনেক দূর হেঁটে এগিয়ে গেছি, তারা পেছন থেকে আমি যাদেরকে দেখি তারাই আমার সবচেয়ে বড় মানে এই যে আপনারা যেটা বলতেছে, তারা খুব জেলাস এবং তারা অলওয়েজই আমার গসিপ নিয়ে থাকে। সবাই যে 2-1 জন বাদ দিয়ে সবাই। কে নাম বলেন? নাম বলতে যাবো না, তোমরা সবাইকে চেনো। অ্যাডলফ খান কাকে নিয়ে লং ড্রাইভে যাবে? কোন নায়িকাকে নিয়ে? নায়িকাকে নিয়ে আমার বন্ধু পরিমণি। কেন পরিমণিকে নেবেন? কারণ ও আমাকে বোঝে, আমি ওকে বুঝি। আমাদের যে গল্পটা হবে বা যে আনন্দটা হবে সেটা অন্য কারোর সাথে আমি এতটা মানে নিজেকে এক্সপ্রেস করতে পারবো না। অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়া এরকম কি? এরকম এটাও অনেক আছে, একটা বলতে হবে। এই যে হিরো আলমের পুরো পরিবারটা, 3 বউ, 2 বউ, 4 নাম্বার বউ, 3 নাম্বার বউ, সবগুলো আর কি, টোটাল এই সেক্টরটা। অ্যান্ড আরেকটা আছে যে তোমার এই যে জুনিয়র সাকিব না কি জানো নাম, কেটে দিল যে, এই ভিডিওগুলা, এর সাথে ঝগড়া, এর স্বামী কেড়ে নিয়েছে, এর বউ কেড়ে নিচ্ছে, এর সাথে থাকতেছে না, মানে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তো সোশ্যাল মিডিয়ার আমরা কেউ দেখার জন্য বসে নাই, আমরা কেউ বাধ্য না তো। লায়লা মামুন বলো, বর্ষা চৌধুরী, এই যে 4টা-5টা স্বামী, তারপর তোমার এই যে জুনিয়র সাকিব, তারপর বলো হিরো আলম বলো, তারপর বলো এই যে আরো অনেক আছে এরকম। কোনো হিরোকে র্যাম্পে হাঁটানোর সুযোগ হয়, কাকে হাঁটাবেন? সাকিব খান। সাকিব খানকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আপনার ব্যক্তি জীবন বা সোশ্যাল মিডিয়া থেকে মনে হয় কাউকে আপনি ক্ষমা করে দিবেন এই মুহূর্তে, সেই মানুষটা কাকে ক্ষমা করে দিবেন? আমি খুবই ক্ষমাশীল, ক্ষমাপ্রার্থী। আমার ক্ষমা যাদের এমনিতেই করে দেই আমি। আমার আসলে ক্ষমা করে দেওয়ার মতো এরকম কোনো মানুষ নেই। এত বড় শত্রু আমার ওই টাইপের নাই কেউ। মাথার মধ্যে কোন গানটা ঘোরে অনেকবার? অনেকগুলো প্রিয় গান, তার মধ্যে একটা গান। হ্যাঁ, ইদানিং আমার খুব পছন্দের গান ওই যে জঙ্গলির গানটা, বন্ধু গো শোনো, এটা খুব পছন্দের একটা গান। ঈদের সিনেমা দেখেছেন? ঈদের সিনেমা 3-3টা দেখেছি এবার। তাণ্ডব দেখেছি, ইনসাফ দেখেছি, আর উৎসব দেখেছি। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সব ভালো লেগেছে। তাণ্ডব কেমন লেগেছে? তাণ্ডব ভালো লেগেছে। তাণ্ডব হলো খুব মডার্ন টেকনোলজি, মজাদার ছবি, অভিনয় সাকিব খানের তো তুলনাই হয় না। জয়া হাসানের ভীষণ ভালো লেগেছে। সাবিলার একদম নতুন যাত্রা ছিল, সাবিলাকে কেমন লেগেছে? সাবিলা একটা চমৎকার ব্রেক পেয়েছে সাকিব খানের সাথে, একটা চমৎকার তার ব্রেক বলতে পারো, লাকি বলতে পারো। খুবই চমৎকারভাবে সে একটা রায়হান রাফির ছবি, সব কিছু মিলিয়ে তাকে যতটুকু ক্যারেক্টার সে অনুপাতে সে ভালো। তার সবচেয়ে ভালো বিষয় সে লিচুর বাগানে খুব চমৎকার পারফর্ম করেছে। আপনার সম্পর্কে তো মানুষের অনেক কৌতূহল। প্রথমত আপনার আসলে রেডি হতে কত সময় লাগে, মানে কোথাও বের হওয়ার জন্য? আমার রেডি হতে সর্বমোট 1 ঘন্টা তো লাগেই। ড্রেস রেডি করার, ড্রেসের সাথে প্রপস রেডি করার, আর কি পরবো, হাতে কি পরবো বা গলায় কি পরবো বা জুতাটা কি হতে পারে, মোজাটা কি হতে পারে, এবং আমার তো মেকআপের একটা পার্ট আছে যেটা নিয়ে আপনি বলতে চাচ্ছেন আসলে বেসিক্যালি। তো সব কিছু মিলিয়ে আমার 1 ঘন্টা লাগে। ওকে, কয়েকটা ফানি প্রশ্ন করব। কখনো দাড়ি রাখবেন কিনা? দাড়ি একটা সময় গিয়ে যখন মনে হবে যে না আমাকে দেখতে দাড়িতে খুব ভালো লাগবে, হ্যাঁ, পাকা চুল, পাকা দাড়ি, মানে দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগবে, তখন হয়তো যে কোনো সময় রেখে দেবো আর কি। লুঙ্গি পরবেন কিনা কখনো? লুঙ্গি কখনো পরবো না। তাহলে তো শাহরুখ খানের লুঙ্গি ডান্সটা পরি নাই, পরিও নাই। আমার লুঙ্গি ডান্সের গানটা পছন্দ না, ওটা আমি নাচতেও চাই না কখনো। শাহরুখ খানকে কপি করেছেন না আপনাকে শাহরুখ খান কপি করেছিল, এরকম একটা ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। খুবই এটা ভাইরাল একটা টপিক। আসলে আমি বারবারই বলছি যে শাহরুখ খান তো আসলে শাহরুখ খান, শাহরুখ খান তো তুলনা হবে না। শাহরুখ খান, সালমান খান
আমির খান তুলনাহীন, মানে একেবারে গ্লোবাল স্টার। সো তার সাথে আমার কম্পেয়ার, এটা পাবলিক করে মজা পেয়েছে। বেসিক্যালি হয়েছে যে মেড গালাতে শাহরুখ খান যে ড্রেসটা পরে হাজির হলো, যেটা পরে রাতারাতি এক রাতের মধ্যে সবাই খুব ভাইরাল হয়ে গেল, হঠাৎ করে খেয়াল করে দেখি যে গত আমার এই আগের জন্মদিনেই সেপ্টেম্বরেই আমি এই ড্রেসটা পরেছি। সেম প্যাটার্ন, সেম জিনিস, শুধু কালার চেঞ্জ আর কি, ফেব্রিক অ্যান্ড কালার চেঞ্জ, একই জিনিস। এবং যেভাবে জুয়েলারি দিয়ে পরেছি সেম, একদম মিলে গিয়ে যাওয়াতে অবাক লাগছে ব্যাপারটা, যে কি ব্যাপার, এটা কিভাবে করে সম্ভব। শুধু মনে হয় আপনার হাতে একটা ছিল না, ওইটা শুধু ছিল না, হ্যাঁ ওটা শুধু ছিল না, তো ওটা ছিল না। আমি তো খুব অবাক হয়ে গেছি যে এটা কীভাবে কাকতালীয় মিলে গেল। মিলে যেতেই পারে, কারণ আমরা আসলে তো সবাই এশিয়া মহাদেশের, তো সবাই এখন ফ্যাশন নিয়ে সবাই কাজ করে, সবাই এদিক ওদিক চোখ রাখে, এক এক জায়গা থেকে এক একটা পিক করে, এক এক জায়গা থেকে এক একটা চুজ করে, এক এক জায়গা থেকে এক একটা দেখে যে আচ্ছা ঠিক আছে আমি এটাকে এই প্যাটার্নে এই জিনিস বানাতে গিয়ে 100টা ড্রেসের মধ্যে একটা জিনিস মিলে যেতেই পারে। তো সেটা মজার ছলে কোলাজ করে দিয়েছি, যেটা আমি সেপ্টেম্বর পড়েছি। এবং তাকে, এটা তার মানে না যে আমি শাহরুখ খানের চেয়ে বড় কিছু, বা আমাকে কেউ কপি করেছে বা এরকম টাইপের কিছুই না, যে এরকম ড্রেস আমি পরেছি, সেটা আমি আগে পরেছি এতটুকুই। কিন্তু সেটাকে তিল থেকে তাল হয়ে গেল, পাবলিক একেবারে কম্পেয়ার করে নানান নিউজ পোস্ট করে একদম হুলস্থুল অবস্থা। এবং যে পোস্টটা আমি করেছিলাম সেই পোস্টটা থেকে আমার হিউজ ডলার ইনকাম হয়েছে, ওই একটা পোস্ট থেকে। সোশ্যাল মিডিয়ার ইনকাম কি করে অ্যাডলফ খান? সোশ্যাল মিডিয়ার ইনকাম ব্যাংকেই থাকে, এখনো কোনো কিছু করি না। মাঝে মাঝে মনে হয় যে এটা দিয়ে সবাই নিয়ে খুব মজা এটা শুধু মানে মজা করার জন্য, সব ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে সবাই গিয়ে একটা রিসোর্টে গেলাম গিয়া, বা সবাই গিয়ে একটা সিনেমা দেখলাম, সারাদিন কাটাবো, সব ফ্যামিলি সবার জন্য করবো, এরকম ইচ্ছে করে। এটা নিয়ে আমার নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না। তাহলে কি একবারে কি অ্যাডলফ খান সোশ্যাল মিডিয়া একদিন দেখা যাবে যে একটা মাসের ইনকাম দিয়ে আমি তোমাদের সব ভাই ব্রাদারদের নিয়ে একটা সেলিব্রেশন দিয়ে দিচ্ছি, শুধুমাত্র তোমাদের সাথে আজকে দিন কাটাবো আমি। না, এই উদারতা এবং ভালো লাগা আপনার আছে। এই যে ভাই ব্রাদার নিয়ে আমাদেরকে সময় কাটানোর কথা বললেন, আমরা অনেক মডেলদেরকে দেখি এখন দেশের বাইরে সময় কাটায়, অবসর কাটায়, ঘন ঘন বিদেশে যায়। আপনি একটু বিদেশে কম যান কেন? আমি বিদেশে যাই কম কেন, কারণ আমার একটু বিদেশ প্রীতি কম, আমি একটু হোমসিক। আমার সমস্যা হচ্ছে আমি যদি এখান থেকে ঢাকার বাইরেও যাই কোনো প্রোগ্রামে বা ওপেনিংয়ে বা লঞ্চিং করতে বা ফিতা কাটতে বা শুটিংয়ে, চিটাগাং হোক, কক্সবাজার হোক, সিলেট হোক বা অন্য জেলা হোক, সেখানে গেলেও আমার এক রাতের পরে বাসায় আসার জন্য মন ছুটে, মানে আমার ভালো লাগে না। তা আমি তো দিল্লিতে থাকতাম, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দিল্লিতে থাকতাম। তো যখন আমি বাইরে থাকতাম, আমার ওই না থাকতে পারার কারণেই আমি ব্যাক করি, যে আমার বাসা, আমার ফ্যামিলি, আমার সব কিছুর ঊর্ধ্বে আমার কমফোর্ট জোন, আমার বিছানা, আমার আর পৃথিবীর কোথাও ভালো লাগে। সেসব নানান ক্ষেত্র থেকে আমার একটু যাওয়া কম। তবে যাওয়া শুরু করলে অ্যাডলফ খানকে থামানো যাবে না। বাইরে ট্রাভেলে গেলে বা বাসা থেকে বের হলে কোন বিষয়গুলো আসলে বা কোন জিনিসগুলো সাথে না নিলেই না, যদি এরকম একটা দুইটা বলা হয়? ওয়ালেট, মোবাইল, বেশি দূরে গেলে মোবাইল চার্জার বা পাওয়ার ব্যাংক, আর বাসার চাবিটা থাকে, আর এটুকু তো থাকেই। আর যদি একটু সানগ্লাস বা এক্সট্রা জুয়েলারি বা কোনো কিছু বা মেকআপের বা ড্রেসের কোনো কিছু যদি আমার চেঞ্জের বিষয় থাকে, যে মাঝপথে চেঞ্জ করবো বা একটু কারেকশন করবো, এটা পরেছি ঘড়িটা, এটা থেকে বের হয়ে গিয়ে আবার এটা চেঞ্জ করে আমি একটা ব্রেসলেট পরবো, সেই ব্যাপারগুলো আমার ব্যাগে থাকে সবসময়। বাট আমার মেকআপ কখনো থাকে না, কারণ আমি রেডি হয়ে একবারে বের হই, এটা আমার টাচ আপ করা লাগে না সারাদিনে। আপনার তো ড্রেস নিয়ে অনেক হিউমার, অনেক রিউমার, অনেক সত্য ঘটনা, এটা বছর পর বছর কিন্তু চলছে সোশ্যাল মিডিয়াতে, আমরা জানি। কিছু বিষয় এমনিতে জানার জন্য দর্শক আগ্রহ, অ্যাডলফ খানের কত জোড়া জুতা আছে? আমি আসলে কখনো তো গুনে দেখি নেই, সংখ্যা তো বলে শেষ করা যাবে না, তবে আছে। কারণ আর সংখ্যা করতে গেলে কী হবে, ওদিক দিয়ে তো আমি আবার মাইনাস দিতে থাকি বা ফেলে দিতে থাকি। অনেকগুলো দেখা যায় যে আর পড়তে ভালো লাগে না, একবার পড়ার পরই মন উঠে যায়, মনে হয় যে এটা আমি আর কখনোই পড়বো না বা ভাল লাগছে না, এগুলো আমি মাইনাস করে দিই। তো কখনোই একবারে অনেক সংখ্যা জমে যায় না, ঘুরে ফিরে শখানেক থাকে আর কি। তার মানে 100 জুতো থাকে? ওটা থাকে, হ্যাঁ থাকে, ছোটবেলা থেকেই থাকে। সবচেয়ে আপনার কালেকশনে কি বেশি থাকে? সবচেয়ে বেশি তো এখন ড্রেসই বেশি, সবচেয়ে বেশি এখন ড্রেস প্রতিদিন বানাতে হয়, প্রতিদিন। এই যে একটা বলে ফেলছি অ্যাডলফ খান এক ড্রেস দিতে পারবো, এটা কিন্তু পুরো বিপদে ফেলে দিচ্ছে আসলে। আমি যদি আগেটা রিপিট করি, পাবলিক আবার ওটা ছবি মিলাই, এই যে এটা অ্যাডলফ খান আগে পড়ছিল। সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি করেন এবং হয়তো সরাসরি লেখেন না, কিন্তু মানুষ বোঝে আসলে যে এই লেখাটা কাকে উদ্দেশ্য করে।
মানে এইটা কেন আসলে সবসময় আলোচনায় থাকার জন্যই কি? আসলে আমার তো আসলে আলোচনায় থাকার প্রয়োজন নেই, কারণ আমি এমনিতেই সারাক্ষণ আলোচনায় থাকি। যা পড়ি সেটাও আলোচনা, যা খাই সেটাও আলোচনা, কোথাও গেলেও আলোচনা, কোথাও কিছু একটা পড়লে আবার প্রতিদিনই তো আমার পোশাক আশাক নিয়ে আলোচনা চলতেই থাকে। আমার আলোচনার প্রয়োজন পড়ে না। আমার হয় কি যে আসলে চলার পথে চলে যাই, আমি খুব সেন্সিটিভ একটা মানুষ। তো কাজ করার ক্ষেত্রে বা কাজের বাইরে বা এই স্ক্রলিংয়ের সুবাদে অনেক কিছু চোখে পড়ে যা ভালো লাগে না। তো যেটা ভালো লাগে না বা যেটা দেখি যে অতিরিক্ত আকারে বারবার দেখছি, বারবার হচ্ছে, বারবার ঘটছে, আমার নিজের সাথে একটু থাকে না, নিজের একটা এথিক্স বা নিজের একটা আইডিওলজি বা একটা পয়েন্ট অফ ভিউ, সেটার সাথে যখন বারবার ক্ল্যাশ খেতে থাকে বা পছন্দ করতে থাকি না, তখন সেই বিষয়টা নিয়ে লিখে হালকা করি। দ্যাটস ইট। লিখতে গিয়ে তো অনেক সম্পর্ক নষ্টও হয়, আবার অনেক সম্পর্ক তৈরিও হয়, মানে ফ্যান বেজের জায়গা থেকে। যে স্ট্যাটাস লিখে কি আসলে সম্পর্ক নষ্ট হয়েছে কখনো? সম্পর্ক নষ্ট হয়ে যায়নি, ভুল বোঝাবুঝি হয়েছে। আবার সমাধান হয়েছে কোনো সমাধান সম্পর্কে? আবার এরপর সময়ের সাথে সাথে সেটা যখন ক্লিয়ারিফাই হয়ে গেছে, হয়তো নিজ থেকেই বুঝে ফেলেছে বা আমাকে বুঝাতে হয়েছে বা দেখা হয়ে যাওয়ার পর দুজনের সাথে ব্যাপারটাকে নিয়ে ডিসকাস হয়েছে, তখন আস্তে আস্তে ওই ব্যাপারগুলো ভুলে গেছি। আপনার ফেসবুক স্ট্যাটাস একটা আতঙ্ক হিসেবে তৈরি হয়েছে অনেকের, এটা কি আপনার মনে হয়? আমি ঠিক জানি না, এটা কি তোমার মনে হয়? আমার কিছুটা মনে হয়, মানে আপনার লেখার যে ধাঁচ, হয়তো অনেক সত্যিই লেখেন, কিন্তু ওইটাকে অনেকে তির্যকভাবে আমি নিয়ে খুব থাকে। লিখতে পছন্দ করি। হ্যাঁ, আমি যদি কোরিওগ্রাফার বা ফ্যাশন ডিরেক্টর না হতাম, ডিজাইনার না হতাম, আমি মনে হয় লেখক হতাম। হ্যাঁ, লিখতাম, গল্প টল্প লিখতাম, উপন্যাস লিখতাম, নানান সাময়িক প্রসঙ্গ নিয়ে লিখতাম। তো সেটা হয়তো আমার ফেসবুকে সবাই যেহেতু দেখে, সবাই পছন্দ করে। তবে আমার লেখক সবাই অনেক পছন্দ করে। যাকে ঘিরে লেখা বা যে ঘটনাকে ঘিরে লেখা, সেই জায়গায় তো একটু প্রবলেম হবেই, কারণ সত্য কথা বললে তো শত্রু হতেই হয়, এটা তো স্বাভাবিক বিষয়। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। সাথে থাকবেন।